এটা কি জানা যায় যে বেশিরভাগ মানুষ পরীক্ষায় ফেল করে বুদ্ধির অভাবে না, বরং ফোকাস ভুল জায়গায় দেওয়ার কারণে? হুম, এটা একটা দারুণ পয়েন্ট। ধরা যাক কারো পড়ার সময় 10 ঘন্টা, কিন্তু সেই 10 ঘন্টা যদি সবকিছু মুখস্থ করতে ব্যয় করা হয়, তাহলে ফলাফল? হয়তো আবার সেই মোটামুটি, তাই না? ঠিক। এখানে আসে 80-20 রুল। মানে কারো পাঠ্যসূচির 20% অধ্যায়, প্রশ্ন বা ধারণাই পরীক্ষায় 80% নম্বর এনে দিতে পারে। এক্স্যাক্টলি। বেশিরভাগ টপাররা কিন্তু এটাই করে। হয়তো তারা নিজেরাও জানে না যে এটাকে প্যারেটো নীতি বলে। হ্যাঁ, তারা সবকিছু পড়ে না, বরং সঠিক জিনিসটা গভীরভাবে বোঝে। ঠিক। যদি জানা যায় কোন 20% বিষয়ে সবচেয়ে বেশি নম্বর এনে দেয়, তাহলে অল্প সময়েও একজন টপার হতে পারে। অবশ্যই। কারণ হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্কই আসল গেম চেঞ্জার। তাহলে প্রশ্ন হলো, এখনও কি সব পড়া হচ্ছে, নাকি 80-20 রুলে খেলা শুরু করা উচিত? হুম, ভাবনার বিষয়। আজকের এই বিশদ আলোচনায় আমরা এই শক্তিশালী 80-20 নিয়ম বা পারেটো নীতি নিয়ে বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, এটা এমন এক নীতি যা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে, মানে কম পরিশ্রমে বেশি সাফল্য অর্জন করা সম্ভব। কিভাবে আমাদের সময় এবং প্রচেষ্টাকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটাই হবে আমাদের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ঠিক, আমরা দেখব কিভাবে এই সাধারণ কিন্তু বেশ গভীর ধারণাটি আমাদের কাজ, পড়াশোনা, এমনকি ব্যক্তিগত সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। আচ্ছা, তাহলে প্রথমেই খুব সহজ করে জেনে নেওয়া যাক, এই পারেটো নীতি বা 80-20 নিয়ম আসলে কি? হ্যাঁ, দেখুন, এর মূল কথাটা হলো যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো ক্ষেত্রে প্রায় ৮০% ফলাফল আসে মাত্র ২০% কারণ বা কার্যকলাপ থেকে। মানে বেশিরভাগ রেজাল্ট আসছে অল্প কিছু কারণ থেকে। ঠিক তাই। একটু ভেঙে বললে এর মানে দাঁড়ায় আমাদের জীবনের বা কাজের সিংহভাগ গুরুত্বপূর্ণ ফলাফল ৮০% রেজাল্ট অল্প কিছু সংখ্যক কারণ বা প্রচেষ্টার ২০% এফোর্টের ওপর নির্ভরশীল। ইন্টারেস্টিং। এর উল্টোটাও তো সত্যি তাহলে। হ্যাঁ, এই ধারণার অন্য পিঠও আছে। বাকি যে ৮০% কারণ বা কার্যকলাপ থাকে সেগুলো কিন্তু সম্মিলিতভাবে মাত্র ২০% ফলাফল প্রদান করে। তার মানে আমাদের বেশিরভাগ সময়ের শক্তি, মনোযোগ এমন কাজে যায় যা থেকে আউটপুট কম। একদম। যা কিনা তুলনামূলকভাবে অনেক কম গুরুত্বপূর্ণ ফল দেয়। এটা আমাদের প্রচলিত ধারণাকে বেশ বড় একটা ঝাঁকুনি দেয়, তাই না? অবশ্যই। আমরা সাধারণত ভাবি যতটা দেব ঠিক ততটাই পাবো। ইনপুট ইকুয়ালস টু আউটপুট আর কি। হ্যাঁ, কিন্তু প্যারেটো নীতি বলছে বিষয়টা এতটা সরল রৈখিক নয়, সবসময় এমনটা ঘটে না। আচ্ছা, এই নীতির নামটা কিভাবে আসলো, প্যারেটো নীতি? হ্যাঁ, এই চমকপ্রদ নীতির নামকরণ করা হয়েছে একজন ইতালীয় অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী ভিলফ্রেডো প্যারেটোর নামে। ও, উইলফ্রেডো প্যারেটো ১৯ শতকের দিকে, তাই তো? ঠিক, ১৯ শতকের শেষ দিকে প্যারেটো এই নিয়মটি প্রথম লক্ষ্য করেন বেশ অপ্রত্যাশিতভাবে। কিভাবে? নিভি বাগানে কাজ করার সময় তিনি খেয়াল করলেন যে তার বাগানের মটরশুঁটি গাছগুলোর মধ্যে মাত্র ২০% গাছই প্রায় ৮০% ভালো মানের মটরশুঁটি উৎপাদন করছে। বলেন কি, নিজের বাগানে? হ্যাঁ, বাকি ৮০% গাছ দিচ্ছে নামমাত্র ফলন। এই সাধারণ কিন্তু অদ্ভুত পর্যবেক্ষণটি প্যারেটোর মনে বেশ কৌতূহল জাগায়। স্বাভাবিক। উনি নিশ্চয়ই ভাবলেন, এটা কি শুধু মটরশুঁটির ক্ষেত্রেই সত্যি? ঠিক তাই। তিনি ভাবলেন এই অসম বন্টনের নীতি কি শুধু তার বাগানেই সীমাবদ্ধ, নাকি আরও ব্যাপক কোনো সত্য এর পেছনে লুকিয়ে আছে। তারপর উনি কি আরও খুঁজলেন? হ্যাঁ, এই ভাবনা থেকেই তিনি আরও গবেষণা শুরু করেন এবং একটি বৃহত্তর প্রেক্ষাপটে একই ধরনের প্যাটার্ন খুঁজে পান। যেমন? তিনি ইতালির তৎকালীন অর্থনীতি এবং সম্পদের বন্টন নিয়ে গবেষণা করছিলেন। তখন আবিষ্কার করেন যে দেশটির মোট জমির প্রায় ৮০% মালিকানা রয়েছে মাত্র ২০% জনসংখ্যার হাতে। এটাও সেই ৮০-২০। হ্যাঁ, আবার দেশের মোট সম্পদের সিংহভাগও কেন্দ্রীভূত ছিল এই অল্প সংখ্যক মানুষের কাছেই। তার মানে বাগান থেকে শুরু করে দেশের অর্থনীতি একই নিয়ম? একদম। দুটি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র। উভয় ক্ষেত্রেই একই ধরনের অসম বন্টনের চিত্র দেখে প্যারেটো বুঝতে পারলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
বরং একটি সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক নীতি। আর এভাবেই জন্ম হলো পারেটো নীতির। ঠিক, যা পরবর্তীতে ব্যবস্থাপনা, অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং ব্যক্তিগত উন্নয়ন সহ বহু ক্ষেত্রে এক প্রভাবশালী ধারণা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ব্যাপারটা বেশ মজার। আচ্ছা, এটা তো গেল 19 শতকের কথা। আজকের দিনেও কি এর উদাহরণ দেখা যায়? অবশ্যই, প্রচুর। একটু মনোযোগ দিয়ে দেখলেই আমরা আমাদের আজকের দৈনন্দিন জীবনেও এর অসংখ্য উদাহরণ খুঁজে পাব। যেমন? পোশাকের কথাই ধরা যাক। এটা হয়তো অনেকের ক্ষেত্রেই সত্যি। আলমারিতে যত পোশাকই থাকুক না কেন, প্রায় ৮০% সময় আমরা আমাদের মোট পোশাকের মাত্র ২০% পরিধান করি। হ্যাঁ, এটা ঠিক। আমার নিজের কথাই যদি বলি, কিছু প্রিয় টি-শার্ট বা শার্টই বেশি পরা হয়। ঠিক, বাকি ৮০% পোশাক হয়তো বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য তোলা থাকে, অথবা সাইজ ঠিক থাকে না, নয়তো পুরনো হয়ে গেছে, বা হয়তো আর পছন্দই হয় না। ফলে ওগুলো আলমারিতে শুধু জায়গাই নেয়, ব্যবহার হয় কম। একদম। আবার দেখুন, জ্ঞান অর্জনের ক্ষেত্রেও এই নিয়ম প্রায়শই সত্যি হতে দেখা যায়। বই পড়ার ক্ষেত্রে? হ্যাঁ, একটা নন ফিকশন বইয়ের দিকে তাকালে দেখা যায় বইটির প্রায় ৮০% গুরুত্বপূর্ণ তথ্য, মূল ধারণা বা সবচেয়ে কার্যকরী পরামর্শগুলো তার মাত্র ২০% পৃষ্ঠার মধ্যেই থাকে। মানে মূল নির্যাসটা অল্প কিছু জায়গায়। অনেকটা তাই। বাকি অংশটুকু হয়তো উদাহরণ, বিস্তারিত ব্যাখ্যা, পটভূমি বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তথ্যে পূর্ণ থাকে। এর মানে এই নয় যে বাকি ৮০% অপ্রয়োজনীয়, কিন্তু মূল বিষয়টা বুঝতে হয়তো পুরো বই খুঁটিয়ে পড়ার দরকার হয় না সবসময়। ব্যবসার ক্ষেত্রেও কি এটা সত্যি? ওহো, ব্যবসার জগতে পারেটো নীতি তো খুবই পরিচিত একটা ধারণা। প্রায় যে কোনো ব্যবসার ক্ষেত্রেই দেখা যায় কোম্পানির মোট রাজস্বের প্রায় ৮০%ই আসে তার গ্রাহকদের মাত্র ২০%-এর কাছ থেকে। মাত্র ২০% গ্রাহক থেকে ৮০% আয়। হ্যাঁ, এই ২০% গ্রাহকই হল কোম্পানির সবচেয়ে মূল্যবান অংশ, যারা নিয়মিত কেনাকাটা করেন, বেশি পরিমাণে কেনেন অথবা উচ্চ মূল্যের পণ্য বা সেবা গ্রহণ করেন। আর বাকি ৮০% গ্রাহক? তারা হয়তো কালেভদ্রে কেনেন বা খুব অল্প পরিমাণে কেনেন, যা কোম্পানির মোট আয়ে তুলনামূলকভাবে কম অবদান রাখে। তার মানে ব্যবসার ক্ষেত্রে এই ২০% গ্রাহক বা পণ্যের উপর বেশি ফোকাস করা উচিত। অবশ্যই। একইভাবে একটি কোম্পানির মোট লাভের ৮০% আসতে পারে তার মাত্র ২০% পণ্য বা সেবা থেকে, অথবা ৮০% অভিযোগ আসতে পারে মাত্র ২০% গ্রাহকের কাছ থেকে। এরকম উদাহরণ প্রায় প্রতিটি ক্ষেত্রেই খুঁজে পাওয়া সম্ভব। যা প্রমাণ করে এই নীতিটি কতটা সর্বব্যাপী আর প্রাসঙ্গিক। একদম। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। কি সেটা? এই ৮০-২০ নিয়ম কিন্তু পদার্থবিদ্যা বা গণিতের সূত্রের মতো কোনো কঠোর বা একদম ফিক্সড নিয়ম নয়। ও আচ্ছা, মানে এটা সবসময় ৮০ আর ২০ হবে না? না, অনুপাতটা সবসময় একেবারে কাটায় কাটায় ৮০-২০ হবে এমন কোনো কথা নেই। এটা একটা সাধারণ পর্যবেক্ষণ বা প্রবণতা, যা অনেক ক্ষেত্রে দেখা যায়। তাহলে কেমন হতে পারে? বাস্তবে এই অনুপাত ৭০-৩০, ৯০-১০, ৯৫-৫ বা অন্য যে কোনো সংখ্যা হতে পারে। যেমন কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাবে ৯০% ফলাফল আসছে মাত্র ১০% কারণ থেকে। অথবা ৭০% ফলাফল আসছে ৩০% কারণ থেকে। হ্যাঁ, মূল বিষয়টা হলো অনুপাতের সংখ্যা নয়, বরং এর অন্তর্নিহিত ধারণাটি। ধারণাটা কি? ধারণাটা হল কারণ এবং ফলাফলের মধ্যে প্রায়শই একটি সুস্পষ্ট অসম সম্পর্ক বিদ্যমান থাকে। মানে অল্প কিছু কারণ বা ইনপুট অসামঞ্জস্যপূর্ণভাবে বেশিরভাগ ফলাফল বা আউটপুট তৈরি করে। আর বেশিরভাগ কারণ বা ইনপুট তৈরি করে অল্প কিছু ফলাফল। ঠিক তাই, এটাই প্যারেটো নীতির আসল শিক্ষা। এই নমনীয়তা বোঝাটা জরুরি, নতুবা আমরা হয়তো সব ক্ষেত্রেই ৮০-২০ মেলানোর বৃথা চেষ্টা করতে পারি। আচ্ছা, বুঝলাম। তাহলে এই নীতিটি জেনে এর ব্যাপকতা এবং নমনীয়তা বুঝে আমাদের লাভ কি? আমরা কিভাবে এটিকে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি? এর প্রয়োগ কিন্তু অত্যন্ত বিস্তৃত এবং ফলপ্রসূ হতে পারে। প্রথমেই আসা যাক সময় ব্যবস্থাপনার কথায়। সময়, এটা তো আসলেই আমাদের সবচেয়ে লিমিটেড রিসোর্স। ঠিক, সময় নিঃসন্দেহে আমাদের সবার কাছেই সবচেয়ে সীমিত এবং মূল্যবান সম্পদ। ধনী, গরিব, সফল, ব্যর্থ নির্বিশেষে প্রত্যেকের জন্যই দিনে সমান ২৪ ঘণ্টা বরাদ্দ। কিন্তু সবাই কি এই সময়কে সমান কার্যকরভাবে ব্যবহার করতে পারে? মনে হয় না।
অনেকেই তো সারাদিন খুব ব্যস্ত থাকে, কিন্তু দিন শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি। একদম। এখানেই ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়ার মধ্যে পার্থক্যটা চলে আসে। পারেটো নীতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেবল বেশি ঘন্টা কাজ করা মানেই বেশি ফলাফল অর্জন নয়। তাহলে আসল ব্যাপারটা কি? আসল বা মুখ্য বিষয় হল সেই সময়ে কতটা গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ কাজ করা হলো। বেশিরভাগ মানুষ মনে করেন সাফল্যের জন্য কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট। হ্যাঁ, হার্ডওয়ার্ক। কিন্তু প্যারেটো নীতি আমাদের স্মার্ট ওয়ার্ক বা বুদ্ধিমত্তার সাথে কাজ করার দিকে মনোযোগ দিতে বলে। এই নীতি ব্যবহার করে সচেতনভাবে কম কিন্তু সঠিক কাজ করেও বেশি ফল লাভ করা সম্ভব। কম করে বেশি পাওয়া, ডু মোর বাই ডুইং লেস। ঠিক ধরেছেন, কম করে বেশি পাওয়ার কৌশল। একটা উদাহরণ দিলে কেমন হয় এই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে? আচ্ছা, ধরুন একটা 400 পৃষ্ঠার নন ফিকশন বই পড়ার উদাহরণ দেই। যদি ধরে নেওয়া হয় পুরো বইটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে 20 ঘন্টা সময় লাগবে। প্যারেটো নীতি অনুযায়ী এটা খুবই সম্ভব যে বইটির 80% মূল বার্তা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান পাওয়া যাবে এর মাত্র 20% পৃষ্ঠা পুড়ে। মানে প্রায় 80 পৃষ্ঠা পড়তে হয়তো মাত্র 4 ঘন্টা সময় লাগবে। মাত্র 4 ঘন্টায় 80% জ্ঞান, আর বাকি 20%-এর জন্য? বাকি 20% তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তথ্য, উদাহরণ বা বিস্তারিত ব্যাখ্যার জন্য অতিরিক্ত 16 ঘন্টা, মানে মোট সময়ের 80% ব্যয় করতে হতে পারে। ওহ, বিশাল পার্থক্য। হ্যাঁ, এখন সিদ্ধান্ত নিতে হবে ওই অতিরিক্ত 20% তথ্যের জন্য এই বিপুল পরিমাণ অতিরিক্ত সময় এবং শ্রম ব্যয় করাটা কি সত্যি মূল্যবান। কিছু ক্ষেত্রে হয়তো দরকার, যেমন রিসার্চ বা বিশেষজ্ঞ হওয়ার জন্য। ঠিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ওই প্রথম 4 ঘন্টার মধ্যেই প্রয়োজনীয় মূল জ্ঞানটুকু অর্জিত হয়ে যায় এবং সেটাই দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য যথেষ্ট। প্যারেটো নীতি আমাদের এই লাভ ক্ষতির হিসাবটা সচেতনভাবে করতে সাহায্য করে, যাতে আমরা আমাদের সীমিত সময় কোথায় ইনভেস্ট করব সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। একদম। পড়াশোনার ক্ষেত্রেও তো এটা দারুণভাবে কাজে লাগার কথা, যা আমরা একেবারে শুরুতেই বলছিলাম। অবশ্যই। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কখনোই সিলেবাসের প্রতিটি অক্ষর থেকে প্রশ্ন আসে না। কিছু বিষয়ে বা অধ্যায়ে অন্যগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। হ্যাঁ, এটা ঠিক। কিছু টপিক থেকে প্রশ্ন বেশি আসে। যারা পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে তারা অনেকেই বুঝে বা না বুঝে এই প্যারেটো নীতি প্রয়োগ করে। তারা হয়তো আগের বছরের প্রশ্ন দেখে সাজেশন ফলো করে বা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বোঝে কোন 20% টপিক পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি, যেখান থেকে প্রায় 80% নম্বর আসার সম্ভাবনা থাকে। ঠিক। একবার এই গুরুত্বপূর্ণ 20% শনাক্ত করতে পারলে সেগুলোর উপর মনোযোগ দিলেই তো ভালো ফল করা সম্ভব। যেমন কম গুরুত্বপূর্ণ একটা টপিকের পেছনে পুরো সপ্তাহ নষ্ট না করে জরুরি কয়েকটা টপিক 2-3 দিন মনোযোগ দিয়ে পড়লেই হয়তো কাজ হয়ে যায়। একদম। ভুল বা কম গুরুত্বপূর্ণ বিষয়ে পুরো সপ্তাহ পড়ার চেয়ে সঠিক বিষয়ে কয়েক ঘন্টা পড়া অনেক বেশি কার্যকর। অবশ্যই, কেউ যদি একেবারে টপ করতে চায় বা সব জানতে চায় তার কথা আলাদা। হ্যাঁ, সর্বোচ্চ নম্বর পাওয়া যদি মূল লক্ষ্য না হয় তবে পাঠ্য বইয়ের প্রতিটি পাতা সমান গুরুত্ব দিয়ে মুখস্থ করার চেষ্টা হয়তো সময়ের অপচয় আর অপ্রয়োজনীয় চাপও বাড়ায়। আবারও সেই স্মার্ট ওয়ার্কের ধারণা, কম প্রচেষ্টায় বেশি ফল। ঠিক। আচ্ছা, কাজ বা পড়াশোনা বাদ দিয়ে ব্যক্তিগত জীবনে, যেমন ধরুন সম্পর্কের ক্ষেত্রে, এটা কিভাবে কাজ করে? এটাও একটা ইন্টারেস্টিং দিক। আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলোর ক্ষেত্রেও প্যারেটো নীতি এক নতুন দৃষ্টিকোণ দিতে পারে। যেমন বন্ধুত্বের কথা ভাবা যাক। বন্ধুত্ব কিভাবে? আমাদের জীবনে অনেক মানুষের সাথেই তো পরিচয় থাকে, যাদের আমরা বন্ধু ভাবি, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই হয়তো দেখা যাবে সামাজিক মেলামেশা থেকে আমরা যে মানসিক শান্তি, আনন্দ বা পরিপূর্ণতা পাই তার প্রায় 80%ই আসে আমাদের মোট বন্ধুর সংখ্যার মাত্র 20%-এর কাছ থেকে। মাত্র 20% বন্ধুর কাছ থেকে 80% আনন্দ? হ্যাঁ, এটা খুব সম্ভব। এই 20% বন্ধুই হয়তো আমাদের সত্যিকারের কাছের মানুষ, যাদের সাথে আত্মিক যোগাযোগ থাকে, যারা বিপদে পাশে দাঁড়ায়, যাদের সাথে মন খুলে কথা বলা যায়, যাদের সঙ্গ আমাদের ভালো লাগে, মানসিকভাবে শান্তি দেয়। একদম। অন্যদিকে বাকি 80% তথাকথিত বন্ধু বা পরিচিতজন, তারা হয়তো আমাদের জীবনে মাত্র 20% আনন্দ বা মানসিক তৃপ্তি যোগ করে।
তাদের সাথে হয়তো মাঝে মাঝে দেখা হয়, হাই হ্যালো হয়, কিন্তু গভীর সম্পর্ক থাকে না। ঠিক। এখন পারেটোর নীতির আলোকে এর মানে এই নয় যে এই ৮০% মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? বরং এর শিক্ষা হল আমাদের সীমিত সময়ে এবং মানসিক শক্তি কোথায় বিনিয়োগ করব সে বিষয়ে সচেতন হওয়া। সবার সাথে সমান সময়ে বা সমান মানসিক মনোযোগ দেওয়া হয়তো সম্ভবও নয়, প্রয়োজনীয় নয়। মানে প্রায়োরিটি সেট করা। হ্যাঁ, অনেক দূরবর্তী বা কম গুরুত্বপূর্ণ বন্ধুর সাথে দায়সারাভাবে সময় কাটানোর চেয়ে অল্প কিছু ঘনিষ্ঠ এবং সত্যিকারের বন্ধুর সাথে গভীর সম্পর্ক বজায় রাখা অনেক বেশি মূল্যবান এবং সন্তুষ্টিদায়ক হতে পারে। যে 20% বন্ধু আমাদের জীবনে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলে, তাদের সাথে সম্পর্ক উন্নয়নে বেশি সময় এবং মনোযোগ দেওয়া। ঠিক, এটাই বুদ্ধিমানের কাজ হতে পারে। এতে আমাদের সামাজিক জীবন আরও অর্থপূর্ণ হয়, আর অপ্রয়োজনীয় সামাজিকতা বা লোক দেখানো সম্পর্কের পেছনে ছুটে মানসিক শক্তি নষ্ট হয় না। বাহ, এটা তো দারুণ একটা পার্সপেক্টিভ। তাহলে এই দীর্ঘ আলোচনার পর পারেটো নীতির মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে? মূল বার্তা হল জীবনের প্রায় যে কোনো ক্ষেত্রেই, সেটা হোক ব্যবসা, চাকরি, পড়াশোনা, ব্যক্তিগত সম্পর্ক, স্বাস্থ্য বা এমনকি অবসর যাপন, আমাদের ফলাফলের একটা বিশাল অংশ মানে প্রায় ৮০% আসে আমাদের প্রচেষ্টা বা কারণের একটা ক্ষুদ্র অংশ মানে প্রায় ২০% থেকে। এই নীতি আমাদের চারপাশের সবকিছুকে নতুন চোখে দেখতে শেখায়। একদম। যদি আমরা সচেতনভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করতে পারি কোন সেই গুরুত্বপূর্ণ ২০% কাজ, কারণ, গ্রাহক, পণ্য, বিষয় বা মানুষ যা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের সিংহভাগ এনে দিচ্ছে, তাহলে আমরা সেগুলোর উপর আমাদের মনোযোগ, সময় এবং সম্পদ আরও বেশি করে দিতে পারি। হ্যাঁ, সেগুলোকে আরও ভালোভাবে পরিচর্যা করতে পারি, সেগুলোর মানোন্নয়ন করতে পারি। এর ফলে আমাদের সাফল্য, কার্যকারিতা এবং সন্তুষ্টি বহুগুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অন্যদিকে যে ৮০% কম ফল দিচ্ছে, তো করতে সাহায্য করে যে কোন সেই বিশাল ৮০% কাজ, বিষয় বা সম্পর্ক যা আমাদের সময় এবং শক্তির একটা বড় অংশ নষ্ট করছে, কিন্তু বিনিময়ে মাত্র ২০% বা তারও কম ফল দিচ্ছে। এগুলো চিহ্নিত করতে পারলে তো অনেক সুবিধা। অবশ্যই। এই অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করার পর আমরা সেগুলোকে কমিয়ে আনা বা অন্য কাউকে দেয়া অথবা ক্ষেত্রবিশেষে পুরোপুরি বাদ দেওয়ার মতো কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্ত নিতে পারি। এর ফলে জীবনে অপ্রয়োজনীয় চাপ, জটিলতা এগুলো কমে আসবে। ঠিক, আমরা আরও ফোকাসড, আরও কার্যকর এবং সম্ভবত আরও সুখী জীবনযাপন করতে পারি। প্যারেটো নীতি মূলত আমাদের উৎসাহিত করে কার্যকরভাবে চিন্তা করতে, অগ্রাধিকার ঠিক করতে এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে আসল বিষয়ে ফোকাস করা আজকের দিনে এটা খুব দরকারি। একদম। আজকের এই তথ্যের মহাসাগরে ভেসে যাওয়ার যুগে এটা এক অপরিহার্য দক্ষতা। তাহলে আজ আমরা ৮৮-২০ নিয়ম বা পারেটো নীতি সম্পর্কে বিস্তারিত জানলাম। দেখলাম কিভাবে এই নীতিটি ইতালির এক অর্থনীতিবিদের বাগান থেকে শুরু করে আমাদের আধুনিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হ্যাঁ, আমরা বোঝার চেষ্টা করলাম কিভাবে আমাদের প্রচেষ্টা এবং সম্পদের একটি ক্ষুদ্র অংশ আমাদের ফলাফলের সিংহভাগ তৈরি করে। এবং কিভাবে এই জ্ঞানকে সচেতনভাবে কাজে লাগিয়ে আমরা আরও কার্যকর, ফলপ্রসূ এবং সম্ভবত আরও সন্তুষ্ট জীবনযাপন করতে পারি। এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট চিন্তা রেখে যেতে চাই। বলুন। একবার গভীরভাবে ভেবে দেখা যাক তো, আমাদের নিজেদের জীবনে এমন কোনো একটি বা দুটি ক্ষেত্র আছে যেখানে এই মুহূর্তে ৮৮-২০ নিয়ম প্রয়োগ করে অনেক অপ্রয়োজনীয় চাপ কমানো যায়? এবং সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ বাড়ানো যায়। হ্যাঁ, কোন সেই ২০% যা জীবনে ৮০% সুখ, সাফল্য বা মানসিক শান্তির কারণ? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আরও একটু ভালো থাকার, আরও একটু কার্যকর হওয়ার চাবিকাঠি। হয়তো তাই।